নার্সিং ও প্যারামেডিকেলের আবারও নতুন কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত নার্সিং নিয়ে আলোচনা করব, দি প্যারামেডিকেল নিয়ে আলোচনা করব। ভ্যাকেন্সিটা যে সংস্থার থেকে বেরিয়েছে সেটা হচ্ছে PGI-MER। তো এটা খুবই ভালো একটা ইনস্টিটিউট বা তোমরা বলতে পারো অর্গানাইজেশন। সেই হিসাবে সেন্ট্রালের একটা চাকরি, তার সাথে এজ লিমিট ভালো দিচ্ছে, ফেসিলিটি ভালো আছে। আমরা সব কিছু নিয়ে এক এক আলোচনা করব যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, GNM, BSc বা প্যারামেডিকেল যারা করছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে, তোমাদের স্যালারি স্কেল কী হবে, সব নিয়ে আলোচনা করবো। একটা একটা করে শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আমরা আসি আগে নার্সিং অফিসারের জন্য দেখে নেব। নার্সিংদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তাতে কিন্তু এই নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে 7th লেভেলের হচ্ছে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 44,900 টাকা, যেটা তোমরা জানো বেসিক পে, মানে ইন হ্যান্ড প্রায় তোমরা 90,000-এর উপরে পাবে। এবারে এরিয়া টু এরিয়া ভ্যারি করে যে কোন এরিয়াতে তোমার ডিউটি পড়ছে আর কি, সেই উপরে ভিত্তি করে। এরপর যদি এটা 8th পে কমিশনে চলে আসো তোমরা আন্ডারে, মানে 2026-এর জানুয়ারি মাসে তোমাদের যদি এন্ট্রি হয় তখন হচ্ছে এটা 8th পে কমিশনের মধ্যে চলে আসবে। আশা করা যায় তখন তোমাদের ইন হ্যান্ড স্যালারি প্রায় 1,20,000 উপর চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এজ লিমিট যদি বলা হয় 18 থেকে 35 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট। ইন জেনারেল ম্যাক্সিমাম সেন্ট্রালের পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে এজ লিমিটটা 30 পর্যন্ত হয়, 18 থেকে 30 পর্যন্ত হয়, কিন্তু এটা 35 পর্যন্ত তোমাদের রয়েছে, অর্থাৎ 5 বছর তোমরা এক্সট্রা কিন্তু সময় পাচ্ছ। একটা ভালো জিনিস। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে চলে আসে একটু প্যারামেডিকেলের যেই পে স্কেলটা কী কী বেরিয়েছে সেগুলো ডিপার্টমেন্টগুলো একটু বলে দিই, কারণ প্যারামেডিকেলের অনেক ভাগ আছে। একটা হচ্ছে তোমার মেডিকেল ল্যাবরেটরি, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, আর আছে এক্স রে টেকনিশিয়ান আছে, রেডিওথেরাপি আছে, আর হচ্ছে OT টেকনিশিয়ান রয়েছে। এই 4টা ডিপার্টমেন্টের চাকরি বেরিয়েছে তোমাদের। এখানে দেখো এজ লিমিট কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত দেওয়া আছে। প্যারামেডিকেলের 18 থেকে 30 বছর পর্যন্ত এজ লিমিট। যদি বলা হয় কোন স্কেলে তোমাদের স্যালারিটা আসছে, 6 লেভেলের, লেভেল 6 আর 7th পে কমিশনে এখন আপাতত এরা দিয়েছে। কিন্তু যদি তোমাদের রিক্রুটমেন্টটা নেক্সট ইয়ার হয় তখন হচ্ছে 8th পে কমিশনের মধ্যে চলে আসবে। এখন বেসিক পে আছে 35,400 টাকার থেকে শুরু করে 1,12,400 টাকার মতো তোমাদের বেসিক পে রয়েছে। 3% ইনক্রিমেন্ট করে করে যাচ্ছে আর কি। আর বাকি হচ্ছে তোমাদের সব যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সব ডিপার্টমেন্টগুলোতেই সেম আর কি, স্যালারি স্কেলটা সেমই রয়েছে, আলাদা কোনো কিছু নেই, সবারকার একই জায়গাতেই তোমরা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলে দিই তোমাদের কিন্তু সেন্ট্রালে মোটামুটি এইটাই আর কি তোমাদের প্যাকেজ হয়ে থাকে। যেমন নার্সিংদের ক্ষেত্রে 44,900 টাকাটা তোমাদের প্যাকেজ হয়ে থাকে, সেন্ট্রালের ক্ষেত্রে প্যারামেডিকেলের এটাই হয়ে থাকে। কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে একটু দেখে নিই। টোটাল 51টা ভ্যাকেন্সি বেরিয়েছে। নার্সিং অফিসারদের জন্য 51টা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে ভাগ করা আছে জেনারেলদের জন্য 20টা, ওবিসিদের জন্য 14টা, এসসিদের জন্য 8টা, এসটিদের জন্য 6টা, ইডব্লিউএসদের জন্য 3টা। তো এই হচ্ছে ভাগ। আগে নার্সিংয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই, তারপর প্যারামেডিক্যালটাতে আসছি। তোমার নর্মালি তুমি যদি BSc নার্সিং বা পোস্ট বেসিক BSc নার্সিং করে থাকো, অর্থাৎ GNM করে তুমি পোস্ট বেসিক BSc নার্সিং করে নিয়েছো বা জাস্ট BSc নার্সিং করে আছো, তোমার আর কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, তুমি ডিরেক্ট এলিজিবল। কিন্তু যদি তুমি শুধুমাত্র GNM নার্সিং করে থেকেছো তখন কিন্তু তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডের হসপিটালে। এটা কিন্তু একটা ভীষণ বড় জায়গা। অন্যান্য সেন্ট্রালে যতগুলো এক্সাম রয়েছে আমাদের, সেখানে কিন্তু 2 বছরের 50 বেডের হসপিটালের এক্সপিরিয়েন্স দরকার হচ্ছিল। এখানে কিন্তু 1 বছরের 50 বেডের এক্সপিরিয়েন্সই তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। একটা ভালো জিনিস, মানে যারা হচ্ছে জাস্ট 1 বছর আগে বেরিয়েছো, এখন হচ্ছে এক্সপিরিয়েন্স করছো, তারাও এলিজিবল হয়ে যাবে। তোমার 2 বছর এক্সপিরিয়েন্সের দরকার হচ্ছে না, একটা ভালো অপরচুনিটি তোমাদের জন্য। আচ্ছা, এইটা অনেকের মধ্যে কনফিউশন থাকে যে এই IPGI-MER বলো, জিপমার বলো বা বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই পরীক্ষাগুলো কি প্রতি বছরই হয়ে থাকে? হ্যাঁ, ধরে রাখো অন এভারেজ প্রতি বছরই হয়ে থাকে। আর বর্তমানে এসে পরে দাঁড়িয়ে পড়তে প্রায় বছরই তোমাদের এগুলো হয়ে থাকছে। ঠিক আছে। নর্সেট যেমন হয়ে থাকছে, নর্সেট তো বলতে গেলে বছরে 2বার করে হচ্ছে, CRE হয়ে গেছে। তো সেই হিসাবে তোমার প্রতি বছরই তোমাদের এই পরীক্ষাগুলো হবে, ভবিষ্যতেও হবে, চিন্তার কিছু নেই যে এই বছর হয়েছে বলে পরের বছর হবে না, এমন কোনো মানে নেই, হচ্ছে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, প্যারামেডিক্যালদের একটু দেখে নাও কতগুলো কি ভ্যাকেন্সি আছে। জুনিয়র ল্যাব টেকনিশিয়ানের আছে 31টা, জুনিয়র এক্সরে রয়েছে তোমার 6টা, রেডিওথেরাপির আছে 3টা, OT টেকনিশিয়ানের আছে হচ্ছে তোমার 4টা, আর এই যে এইখানে আবার জুনিয়র টেকনিশিয়ান যেটা রয়েছে এখানে আবার 6টা আছে। এইটা একটা আলাদা রিজিয়নের মধ্যে পড়ছে, এইটা একটা আলাদা জায়গায় তোমাদের ডিউটি পড়ছে, দুটো আলাদা আলাদা। ঠিক আছে। একটা চণ্ডীগড়ে আছে আর একটা বাঙ্গুরের আর একটা কোথাও একটা আছে আর কি, দুটো আলাদা আলাদা জায়গায় ভ্যাকেন্সি। টোটাল বলতে পারো মেডিকেল ল্যাবরেটরির আর কি ভ্যাকেন্সি এইদিকে 31টার, এদিকে 6টা, মোট 37টা ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে। ভালো জিনিস, টোটাল 50 খানা টোটাল প্যারামেডিক্যালের ভ্যাকেন্সি। যদি শুধুমাত্র ল্যাব টেকনিশিয়ান দেখতে যাও 37টা হচ্ছে, বাদবাকিগুলোতে একটু কম আছে কিন্তু বেরিয়েছে। ভালো সুযোগ, অনেক ভালো জায়গায় চাকরি পাবে। যদি মানে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কথা বলতে হয়, তাহলে তোমাদেরকে বলতে হবে যে যদি তোমার BSc কমপ্লিট হয়ে থাকে, অর্থাৎ তুমি বলো মেডিকেল ল্যাবরেটরি মানে কি MLT করে যদি BMLT যদি করে থাকো, এখানে হচ্ছে রেডিওলজি দিয়ে যদি করে থাকো, রেডিওথেরাপি নিয়ে যদি করে থাকো, বা OTT নিয়ে যদি তুমি করে থাকো, ব্যাচেলার ডিগ্রি। ঠিক আছে, তখন তুমি এলিজিবল। কিন্তু শুধুমাত্র এই যে মেডিকেল ল্যাবরেটরির ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? যে যদি তুমি ডিপ্লোমা করে থাকো তাহলে তুমি এলিজিবল হবে, কিন্তু তোমাকে BSc করতে হবে
জুলজি বা বোটানি এইসব নিয়ে তুমি ধরো বিএসসি করেছিলে, মানে এইচএস দিয়ে পরে ডিরেক্ট একদম ঢুকে গিয়েছিলে কলেজে কোনো একটা জেনারেল ডিগ্রি বিএসসি ডিগ্রি করতে। তারপর তুমি জুলজি বোটানির উপরে কিছু করেছো বা মাইক্রোবায়োলজি এইসবের উপরে পড়াশোনা করেছো, তারপর তুমি ডিপ্লোমা করেছো মেডিকেল ল্যাবরেটরি, তখনও কিন্তু তুমি এলিজিবল। ঠিক আছে, একমাত্র এদের ক্ষেত্রে এটা আছে বিএসসি উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, আদারওয়াইজ তোমাকে মিনিমাম তোমার ব্যাচেলার ডিগ্রিটা থাকা দরকার, ডিপ্লোমা থাকলে হবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারে, যেটা নর্মাল সেন্ট্রালের রুলস আছে যে 5 বছর 3 বছর করে যেগুলো এরা এজ রিল্যাক্সেশন পাবে সেই হিসাবে এজ রিল্যাক্সেশনটা পাবে। ঠিক আছে, আচ্ছা ইম্পর্টেন্ট ডেট একটু দেখে নাও যে এটার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। 3 তারিখে নোটিফিকেশনটা বেরিয়েছে, 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আর তোমরা এই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে পরে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে যে ফর্ম ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপের জন্য 1 মাস সময় দিয়েছে, 4/7 থেকে শুরু করে পরে 4/8 পর্যন্ত, আরও 1 মাসের মাথাতে তোমাদের পরীক্ষা হবে, সিবিটি হবে, যেটা সেন্ট্রালের সবের ক্ষেত্রে সিবিটি হয়ে থাকে। এরপরে আর 1 মাসের মাথায় কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে। আচ্ছা একটু আমরা দেখে নিই যে বর্তমানে যেই রানিং চলছে আর কি চাকরিগুলো, সেগুলো কী কী চলছে একটু আগে দেখে নিই, তারপর বলছি। বর্তমান হচ্ছে এসজিপিজিএ এর একটা চলছে, ভ্যাকেন্সি বেরিয়েছে, আরআরবি নোটিফিকেশন বেরিয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। জিএমসি, চণ্ডীগড়, পিজিআইএমইআর আর হচ্ছে ডিভিসি এতগুলো চলছে। আর একটা জিপমার আছে, ঠিক আছে, তো আর একটা জিপমারের চলছে। ঠিক আছে, আর একটা জিপমারের চলছে। যতগুলো বললাম এই সবগুলোর ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ক্যারিয়ার দেশির একাডেমিতে বলো বা সিডিএ নেক্সট প্রেপে যে কোনো একটা ইউটিউব চ্যানেলে এটা নিয়ে আলোচনা করা আছে, তোমরা একটু ফলো করে নেবে। আর এইদিকে হচ্ছে তোমাদের স্যালারি রয়েছে, উপরে যতগুলো দেখলে আর এই জিপমার দেখলে এগুলো সব হচ্ছে পার্মানেন্ট, আর হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস হচ্ছে শুধুমাত্র ডিভিসি আছে আর সেল আছে। এত যে এক্সাম, এই এক্সামগুলোকে প্রিপেয়ার হওয়ার জন্য তোমাদের মক টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। মক টেস্ট কোথা থেকে পাবে, কোথা থেকে স্টাডি মেটেরিয়াল পাবে, এগুলো জানাটা জরুরি। তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য একটা কিন্তু মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে, যেখানে তুমি এই যাবতীয় এইমস এর বলো, মানে নর্সেট, জিপমার, আরআরবি বলো, এসিক বলো, বা জিএমসিএইচ বলো, আরএমএল বলো, পিজিএমইআর বলো, বা হচ্ছে সিজিএইচএস বলো, সবগুলোর জন্য কিন্তু আমরা এক জায়গাতে পিওয়াইকিউ নিয়ে চলে এসেছি। এগুলো সব যত পরীক্ষা হয় সব পরীক্ষার পিওয়াইকিউ, তার সাথে যাবতীয় স্টাডি মেটেরিয়াল দিচ্ছি। টোটাল হচ্ছে 100 খানার উপর সাবজেক্ট ওয়াইজ টেস্ট থাকছে, 50 খানার উপর ফুল লেন্থ মক টেস্ট থাকছে, ই বুকস নোটস সব কিছু থাকছে, তোমরা একটু দেখে নাও। যেমন কোর্সটা নিলেই তুমি পিয়ার যাদবের গোটা বইয়ের পিডিএফ পেয়ে যাবে, তুমি মিশন পরিচারিকা পাবে, তুমি টার্গেট হাই পাবে, সব বইগুলো তুমি পেয়ে যাবে। এখানে তোমাকে অ্যাপের ভিতরে আমাদের যে অ্যাপ প্রায় 1 লাখের উপর ডাউনলোড আছে, এত স্টুডেন্ট এখান থেকে কোর্স পারচেস করছে। তুমি যদি এখনো পর্যন্ত না নিয়ে থাকো, কোর্সটা নিয়ে নেবে, অনেকটা হেল্প পাবে। পেড কোর্সে গিয়ে পরে তুমি কোর্সটার ভিউ ডেমোতে ক্লিক করে টেস্ট সেকশনে গেলেই দেখতে পাবে এইভাবে টেস্টগুলো আছে, যেমন আরআরবির প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, অ্যানাটমি বলো, পেডিয়াট্রিক নার্সিং বলো, সব কিছু এখানে ধীরে ধীরে চ্যাপ্টার মানে সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলোকে রেডি করা আছে। তো প্রতিটা সাবজেক্ট ওয়াইজ মক টেস্টে প্রায় তুমি 10টার মতন মক টেস্ট পাবে, আর মানে প্রতিটা সাবজেক্টে 10টা করে মক টেস্ট পাবে, 100টার উপর মক টেস্ট আছে সাবজেক্ট ওয়াইজ। তার সাথে হচ্ছে এই বইগুলো পাবে। শুধুমাত্র নার্সিং কি না, নার্সিং নয়, নন নার্সিংয়ে তুমি জেনারেল সায়েন্স বলো, ম্যাথ বলো, লজিক্যাল রিজনিং বলো, জিকে বলো, এগুলোরও যাবতীয় তোমাদের এত বছর ধরে যা যা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পড়েছে, সেগুলো কোন সালে কোন জায়গা থেকে পড়েছে সেগুলো নিয়ে পড়েও কিন্তু এই বইগুলোতে দেওয়া আছে। আরও এখানে আরও প্রচুর কন্টেন্ট আপলোড করা হবে। নার্সিং নন নার্সিং দুটো পার্টকে আমরা কভার করছি। আর এটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার, আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করে নেবে যদি তোমার কিছু বুঝতে অসুবিধা হয়। আদারওয়াইজ সিডিএ অ্যাপটা যদি তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করো, সেখান থেকে রেজিস্টার করে পরে এই পেড কোর্সে গিয়ে পরে তুমি দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে তোমাদের এক্সামিনেশনের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা সম্পর্কে একটু বলে দিই। টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন থাকবে, 100 মিনিট তোমাকে টাইম দেওয়া হবে, 100 মার্কসের কোশ্চেন, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 করে। এরপর এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে তোমাকে কিন্তু এইখানে কোনো প্রকার কোনো নন নার্সিংয়ের পার্টের পরীক্ষা দিতে হচ্ছে না, অর্থাৎ লজিক্যাল রিজনিং, ইংলিশ, জিকে এইসব পার্টের পরীক্ষা দিতে হচ্ছে না, যেটা তোমার প্রফেশনাল এবিলিটি টেস্ট, অর্থাৎ তুমি 3 বছর বা 4 বছর ধরে যে পড়াশোনাটা করেছো তার উপর বেস করে পরে কিন্তু তোমার পরীক্ষাটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র প্রফেশনালের উপরেই থাকবে, কোনো প্রকার কোনো নন নার্সিং পার্ট থাকছে না, অনলি নার্সিং পার্টের উপরে পরীক্ষা হচ্ছে। প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 করে, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 করে নেগেটিভ মার্কিং যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে তোমার মিনিমাম যে মার্কসটা তোমাকে পেতে হবে কোয়ালিফাই করার জন্য, সেটা হচ্ছে জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য 40%, আর এসসি এসটি ওবিসি এর জন্য 35% তোমাদেরকে পেতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা অ্যাপ্লিকেশন ফিস তোমার পেমেন্ট করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য, যারা হচ্ছে এসসি এসটির মধ্যে পড়ছো তাদেরকে 800 টাকা দিতে হবে, যারা পিডাব্লিউডি রয়েছে তাদের কোনো প্রকার কোনো পেমেন্ট লাগছে না, আর যারা বাকি ক্যাটাগরির মধ্যে জেনারেল ওবিসি বা ইডাব্লিউএস পড়ছে তাদেরকে 1500 টাকা তোমাদেরকে দিতে হচ্ছে। তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই যে কোনো পদ্ধতিতে করতে পারো, তবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংটার উপরে বেশি জোর দিতে বলে আছে। আচ্ছা বাকি বলে দিলাম যে তোমাদের এই যে সেকশনটার থেকে, এই সেকশন থেকে কোনো প্রকার কোনো কোশ্চেন থাকছে না, শুধুমাত্র প্রফেশনাল এবিলিটি টেস্টের থেকে টোটাল 100 মার্কস থাকছে, 1 করে হচ্ছে প্রতিটা কোশ্চেনের মার্কস, 0.25 নেগেটিভ মার্কস, আর যদি এই কোশ্চেন অ্যাটেন্ড না করে 0 মার্কস পাবে। কোথায় পরীক্ষার সেন্টার পড়বে সেই নিয়ে তোমরা দুশ্চিন্তায় আছো, চিন্তার কিছু নেই, আমাদের কলকাতাতে হচ্ছে সিট আছে, তুমি কলকাতাতে গিয়ে পরে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, কলকাতাতে তোমার সিট পড়ে যাবে। আচ্ছা
বাকি যে তোমার কী কী ডকুমেন্টস লাগছে, তোমার হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, যেগুলো নেসেসারি জিনিস সেটা লাগছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে ইফ অ্যাপ্লিকেবল, যদি বিএসসি হয়ে থাকো বা পোস্ট বেসিক বিএসসি হয়ে থাকো। নার্সিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। যদি তুমি প্যারামেডিক্যালের ক্ষেত্রেও দেখতে যাও তোমার কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকলেই হচ্ছে। আর নয়তো তোমার স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নার্সিংদের জন্য সেটা লাগছে তোমার, আর তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের প্যারামেডিক্যালের জন্য যে সার্টিফিকেটটা পাচ্ছে সেটা তোমার লাগছে। কাস্ট সার্টিফিকেট হচ্ছে এসসি এসটি ওবিসিদের জন্য বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কাস্ট সার্টিফিকেট যেটা সেটা লাগবে। ওবিসিদের এনসিএল লাগবে। আর যেটা হচ্ছে তোমার বাকিদের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে তোমাদেরকে সাবমিট করতে হবে, আদারওয়াইজ নেবে না। মার্কশিট তোমার যে পুরো সেমিস্টারে বা ইয়ারে তুমি যে মার্কশিটগুলো পেয়েছিলে সেই মার্কশিটগুলোকে সাবমিট করতে হবে। তোমার সিগনেচার আর পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। তবে এখানে একটা ক্রাইটেরিয়া আছে কি, তোমার এরকম পাসপোর্ট সাইজ ছবি হবে, তোমার নাম লেখা থাকবে, আর যবে যেই ডেটে তুলেছো সেই ডেটটা এখানে লেখা থাকতে হবে। রিসেন্ট ফটোগ্রাফ হতে হবে, ভালোভাবে মনে রাখো 1/5/2025 পরে তোলা ছবিকেই কিন্তু এরা নেবে, আদারওয়াইজ নেবে না। অর্থাৎ মে মাসের 1 তারিখের পরে যদি কোনো ছবি তুলেছো তবেই সেটা এলিজিবল হবে, আদারওয়াইজ তোমাকে নতুনভাবে ছবি তুলতে হবে। আমি একটু অ্যানেক্সারগুলো দেখিয়ে দিই যে এখান থেকে তোমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অনেক। এই যে অ্যানেক্সার 1টা এটা হচ্ছে যারা ওবিসি রয়েছে তাদেরকে এই অ্যানেক্সার 1টা ফিল আপ করতে হবে। সিমিলার রয়েছে এইখানে নিচের দিকে এই অ্যানেক্সার 2টা রয়েছে, এটাও ওবিসি ক্যান্ডিডেটদেরকে ফিল আপ করতে হবে। যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে হচ্ছে এই অ্যানেক্সার 3টা ইডাব্লিউএস ক্যান্ডিডেটে যে কোনো একটা এ গ্রেডেড অফিসারের কাছ থেকে তোমাকে ফিল আপ করে নিয়ে আসতে হবে। আর এই ফরম্যাটটাই তোমাকে সাবমিট করতে হবে। মাথায় রাখবে তোমাকে এই স্পেসিফিক ফরম্যাটটাকেই কিন্তু দিতে হবে। প্রতিটা এক্সামের জন্য স্পেসিফিক আলাদা আলাদা ফরম্যাট হয়, সেই ফরম্যাটগুলোকেই তোমাকে দিতে হবে। ওবিসিদের ওবিসি এনসিএল ওইভাবে বের করতে হবে, ইডাব্লিউএসদেরকে ইডাব্লিউএস সার্টিফিকেট এইভাবে বের করতে হবে। তোমাদেরকে কিন্তু এই কষ্টটা বারবার ধরে করতে হবে, প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এটাকে মাথায় রাখবে, এই পরীক্ষায় যদি তুমি ফর্ম ফিল আপ করতে চাও তোমাকে ইডাব্লিউএসদের জন্য এটা করতে হবে। এই নোটিফিকেশনটা, এই পিডিএফটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেখানে আমরা রেগুলার আপডেটগুলো দিয়ে থাকি সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, ওখান থেকে অনেকটা হেল্প পাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।